আজ আমার বিয়ে, ঘরোয়াভাবে বিয়ে সম্পূর্ণ হলো। এখনো পর্যন্ত আমার বরের সাথে দেখাই হয়নি। দুজনে আলাদা রুমে বসে কবুল বলেছি, সিগনেচার করেছি। আমি তো তবুও জানি আমার বর কে, কিন্তু আমার বর নাকি আমার ফটো পর্যন্ত দেখেনি। মায়ের পছন্দে চোখ বুজে লক্ষ্মী ছেলের মতো বিয়েতে রাজি হয়ে গেছে। সবার কাছ থেকে বিদায় নেওয়া শেষ করে কাঁদো কাঁদো আমি যখন বরের গাড়িতে চেপে বসলাম, তখন প্রথমবার ও আমাকে দেখলো আর দেখেই বলল, রাইমা তুমি এখানে? এর মানে কি? আমি তো এখানে থাকবো, আর কে থাকবে? বউয়ের সাজে তুমি? তার মানে কি তুমি আমার বউ? জি হ্যাঁ, আমি তোমার বউ। কেন, সিগনেচার করার সময় নামটা দেখোনি? জান্নাতুল ফেরদৌস রাইমা। ও মাই গড, সেই রাইমা যে তুমি! আমি তো ভাবতেও পারিনি। বিয়ের আগে তো তোমাকে আমার ফটো দেখাতে চেয়েছিল, দেখলে না কেন? তখন দেখলেই তো চিনতে পারতে। আমি তো... থাক, এখন আর কিছু বলে ড্রাইভারের সামনে সিন ক্রিয়েট করতে হবে না। যা বলার বাড়িতে গিয়ে বলো। ওকে ফাইন। এমনটাই ছিল বিয়ের পরের আমাদের প্রথম কনভারসেশন। আপনারা হয়তো একটু কনফিউজড কি ঘটছে তা নিয়ে। চলুন তাহলে ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলি। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমি আর রায়ান কিন্তু পূর্ব পরিচিত। সেই ভার্সিটি থেকে আমাদের পরিচয়। শুধু পরিচয় বললে ভুল হবে, আমরা ছিলাম একে অপরের প্রতিদ্বন্দ্বী। পড়াশোনায় আমরা দুজনেই খুব ভালো ছিলাম। কখনো রায়ান ফার্স্ট হলে আমি সেকেন্ড হতাম, আবার কখনো আমি ফার্স্ট হলে রায়ান হয়ে যেত সেকেন্ড। একজনের জন্য অন্যজনের ফার্স্ট পজিশন পাওয়া হতো না, তাই আমরা কেউ কাউকে সহ্যই করতে পারতাম না। একেবারে যাকে বলে দা কুমড়ো সম্পর্ক ছিল আমাদের। কিন্তু এই মানুষটার প্রতি আমার একটা ভালো লাগা জন্ম নেয়, যেটার কাহিনী আমি আপনাদের পরে শোনাবো। আমি আমার নতুন বাড়িতে মানে শ্বশুর বাড়িতে পৌঁছে গেছি। ফুল দিয়ে মিষ্টি খাইয়ে খুব সুন্দরভাবে আমাকে বরণ করা হয়। এরপর আমার শাশুড়ি মা তার ছেলেকে আদেশ দেন আমাকে কোলে করে ঘরে নিয়ে যাওয়ার জন্য। মা, এসব তুমি কি বলছো? আমি ওকে কোলে নিতে যাব কেন? মা কড়া আদেশ দিলেন যে নিতেই হবে নতুন বউকে কোলে, এটাই নাকি বাড়ির নিয়ম। বেচারা আর কি করবে, আমার কাছে এগিয়ে এসে বলল, কাঁধে হাত রাখো, কোলে নিতে হবে তোমাকে। আমি ওর কথা মতো ওর কাঁধে হাত রাখলাম। তারপর ও আমাকে কোলে নিয়ে বাধ্য ছেলের মতো ঘরে নিয়ে গেল। এই কোলে নেওয়ার মাঝে ছিল না কোনো ভালোবাসা, ছিল শুধুই একটা দায়সারা ভাব। রুমে নিয়ে ধপ করে বিছানায় নামিয়ে দিল আমাকে। উফ, ব্যথা পেলাম তো, একটু আস্তে নামাতে পারলে না? ইস, শখ কত! শোনো মেয়ে, আমি জানতাম না যে তুমি আমার বউ হবে। জানলে জানলে বুঝি বিয়ে করতে না? তোমার কি মনে হয় যে মেয়ে পুরো ভার্সিটি জীবনে আমার চক্ষুশূল ছিল তাকে আমি বিয়ে করতাম? আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে? তাহলে বিয়ের আগে আমার ফটো দেখলে না কেন? তাহলেই তো বুঝতে পারতে। আমি কি আর জানতাম যে দেশে এত মেয়ে থাকতে মা তোমাকেই খুঁজে আনবে আমার বউ হিসেবে? আমি ফটো দেখিনি, কারণ... কি কারণ? কারণ আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপের পর আমি খুব বেশি আপসেট ছিলাম। মন মেজাজ কিছুই ভালো ছিল না। সেই সময় মা জোরাজোরি করে বিয়ের জন্য। তখন রাগ করে বলে দিই যে তোমার যাকে পছন্দ তাকেই আমি বিয়ে করতে রাজি আছি, দেখারও প্রয়োজন নেই। এতে আমার কি দোষ বলো? আমি না হয় জানতাম না যে আমার কার সাথে বিয়ে হচ্ছে, কিন্তু তুমি তো জানতে। তাহলে তুমি কেন রাজি হলে বিয়েতে? আমার রাজি হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে, সেটা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে। এখনও সব বুঝবে না তুমি। অত বুঝে কাজ নেই আমার। বিয়ে তো হয়েই গেছে, কি আর করা? সারা জীবন তোমাকে সহ্য করা লাগবে। কি গো, ভয় পাচ্ছ নাকি? আমি কেন ভয় পেতে যাব? ভয় পেও না গো, আমি তোমায় কোনো প্যারা দেব না, দেখে নিও। দেখা যাবে। হ্যাঁ দেখো তুমি।
আচ্ছা, আমি খুব ক্লান্ত, বড্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। তুমিও ঘুমিয়ে যাও। হায় রে কপাল আমার, এই ছিল আমার বিয়ের প্রথম রাত। অন্যদের বিয়ের প্রথম রাত কতই না রোমান্টিক হয়, আর আমার, যাই হোক, প্রথমে রাগ দেখালেও পরে মেনে তো নিয়েছে। বাকিটা এখন আমার কাজ। সময়ের সাথে সাথে ওর মন জয় করে নেওয়ার দায়িত্বটা তো আমারই। আমি চেঞ্জ করে এসে বিছানায় এসে দেখি ঘুমন্ত অবস্থায় রায়ানকে খুব নিষ্পাপ মায়াময় লাগছে। ওর মায়া ভরা শিশুসুলভ নিষ্পাপ চেহারার প্রেমে পড়ে গেলাম আমি। খুব ইচ্ছে করলো ওর কপালে চুমু খেতে, কিন্তু যদি ওর ঘুম ভেঙে যায় তাই ভেবে আর চুমু দিলাম না। আস্তে করে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। কি যে করি, চলুন আপনাদেরকে আমার আর রায়ানের ভার্সিটি জীবনের মজার গল্প শোনাই। দিনটি ছিল সেমিস্টার ফাইনাল পরীক্ষার রেজাল্টের দিন, যেদিন প্রথমবার কথা হয়েছিল আমার রায়ানের সাথে। রায়ান ওর বন্ধুদের বলছিল, গতবার তো আমি ফার্স্ট হয়েছিলাম, দেখিস এইবারও আমি ফার্স্ট হব, কারণ আমার পরীক্ষা ফাটাফাটি হয়েছিল। কিন্তু নোটিশ বোর্ডের রেজাল্ট দেখে ওর চেহারা বিবর্ণ হয়ে গেল, মুখের হাসি মিলিয়ে গেল। রেগে মেগে বলে উঠল, এই রাইমাটা কে রে, আমাকে টপকে ফার্স্ট হয়ে গেল? একটু দূরেই দাঁড়িয়েছিলাম আমি। আমার বান্ধবীরা এসে আমাকে কংগ্রেচুলেশনস জানাচ্ছিল। সেটা শুনে রায়ান এগিয়ে এসে বলে, তুমি তাহলে রাইমা? ইয়েস, আমিই রাইমা। তুমি তাহলে আমাকে টপকে ফার্স্ট হয়েছ? হ্যাঁ, আমি এবার ফার্স্ট হয়েছি। আই এম সরি যে তোমার পজিশনটা আমি এবার নিয়ে নিয়েছি। রাখো তোমার সরি। আমি এটা বুঝতে পারছি না যে আমার বদলে তুমি কিভাবে ফার্স্ট হলে। টিচাররা কি মনে করে তোমাকে ফার্স্ট করলো? এবার রায়ানের কথা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আমি ওর সাথে নর্মালি কথা বলছিলাম, আর ও কিনা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আমি কড়াভাবে উত্তর দিলাম, আমি যোগ্য বলেই আমাকে ফার্স্ট পজিশন দেওয়া হয়েছে। আর ফার্স্ট পজিশনটা কি আপনার কেনা? আপনি ছাড়া অন্য কেউ কি ফার্স্ট হতে পারে না? না, হতে পারে না, কারণ আই অ্যাম দ্য বেস্ট। এত অহংকার? এটা অহংকার নয়, এটা আমার কনফিডেন্স। এটা হলো ওভার কনফিডেন্স, যা একটা মানুষকে উপর থেকে নিচে নামিয়ে দেয়, যেমনটা কিনা হয়েছে তোমার সাথে। কি বললা তুমি? এত বড় কথা? ওকে, নেক্সট পরীক্ষায় আমিও দেখিয়ে দিব, তখন বুঝবে কে আসলে ফার্স্ট পজিশনের দাবিদার। দেখা যাবে। এভাবেই শুরু হয় আমাদের মাঝে টম অ্যান্ড জেরির মতো একটা সম্পর্ক। টকঝাল সম্পর্কটার কথা মনে পড়লে এখন বেশ মজাই লাগে। এরপর ক্লাসে একটা কুইজ পরীক্ষায় আমি সবার চেয়ে ভালো করি, এবং স্যার ক্লাসে এসে আমার প্রশংসায় পঞ্চমুখ হন। সবাইকে উপদেশ দেন আমার মতো করে লেখার। আমি তখন রায়ানকে খেয়াল করছিলাম, দেখলাম বেচারা ফর্সা মানুষটার কান দুটো রাগে লাল হয়ে গেছে। ক্লাস শেষে আমি রায়ানের কাছে গিয়ে বললাম, শুনলে তো স্যার কি বললো আমার ব্যাপারে? হয়েছে, স্যারের প্রশংসা শুনে এত লাফালাফির কিছু নেই। একটা পরীক্ষা ভালো করেছো তো কি হয়েছে, প্রতিবার যে ভালো করবা এমন তো কোনো কথা নেই। সময় সেটা বলে দেবে। আর শোনো, রেজাল্টে আমাকে হারাতে হলে শুধু কনফিডেন্স দিয়ে কাজ হবে না, ভালো মতো পড়াশোনা করতে হবে। ওই মেয়ে, কি বললা তুমি? আমাকে ভালো মতো পড়াশোনা করতে বলছো? আমি ভালো মতো পড়াশোনা করি না? জি হ্যাঁ। এই বলে রায়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে একটা ভেঙচি কেটে আমি চলে গেলাম। বেশ বুঝতে পারলাম যে পেছনে দাঁড়িয়ে রায়ান রাগে ফুঁসছে। পেছনে তাকিয়ে রায়ানের চেহারাটা দেখে বেশ মজা পেলাম, একদম অ্যাংরি বার্ডের মতো লাগছে। রায়ান আমাকেও শত্রু ভাবতে শুরু করলো, আমাকে মজা দেখানোর সুযোগ খুঁজতে লাগলো। একদিন তো আমার সিটের পাশ দিয়ে যাওয়ার সময় পানির বোতল থেকে পানি ফেলে আমার বই খাতা ভিজিয়ে দিল। তারপর বলে উঠল,
ওহ, আই এম সো সরি রাইমা। বোতল থেকে হঠাৎ পানি পড়ে গেল যে কিভাবে? বলি একটা মিচকে শয়তানের হাসি দিল। আমি তো বেশ বুঝলাম যে ও ইচ্ছে করেই কাজটা করেছে। আরেকদিন পরীক্ষার আগে আমার কলমের বক্সটা আমি সিটে রেখে বাথরুমে গিয়েছিলাম। ফিরে এসে দেখি কলমের বক্স নেই, কোথাও খুঁজে পেলাম না, কারো কাছ থেকে কলম চেয়েও পেলাম না। এমন সময় স্যার এসে পড়লেন, পরীক্ষা শুরু করে দিলেন। পরীক্ষা দিতে এসেছি অথচ কলম আনিনি, এটা বলে স্যার আমাকে খুব বকা দিলেন, অথচ আমার তো কোনো দোষ নেই। ক্লাস শেষে রায়ান বের হয়ে যাওয়ার পর দেখলাম ওর সিটে আমার কলমের বক্স। বুঝতে বাকি রইল না, স্যারের বকা খাওয়ানোর জন্য এই কাজটা রায়ানই করেছে। যে পরীক্ষাটা হলো সেটাতে রায়ান আমার চেয়ে বেশি নম্বর পেয়ে গেল। স্যার যেই রায়ান সর্বোচ্চ নম্বর পেয়েছে বলে ওকে অভিনন্দন জানালো, ও তো খুশিতে বলে উঠল, থ্যাংক ইউ স্যার। দেখলেন তো স্যার, সব সময়ের মতো আমি সর্বোচ্চ নাম্বার পেলাম। কিছু কিছু মানুষ আছে 2-1টা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে লাফানো শুরু করে দেয়। আমার আজকের মার্কস সেই সব মানুষদের উৎসর্গ করলাম। আমি বেশ বুঝতে পারলাম রায়ান কথাটা আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে। এমনিতেই সর্বোচ্চ নম্বর পাইনি বলে মনটা খারাপ, তার উপর রায়ানের কথা শুনে মেজাজ গেল বিগড়ে। আমিও ওকে কথা শুনিয়ে শুনিয়ে বললাম, আচ্ছা স্যার, যেসব মানুষদের বেশি অহংকার তাদের তো পতন অনিবার্য, তাই না? আমাদের দুজনের কোল্ড ওয়ার দেখে স্যার হাসলেন কেবল। ক্লাস শেষে রায়ান পরীক্ষার খাতাটা দিয়ে বাতাস খাওয়ার ভান করে শীষ বাজাতে বাজাতে আমার পাশ দিয়ে চলে গেল। আমি পেছন থেকে ওকে ডাকলাম, এই রায়ান শোনো। কি হয়েছে বলো? তোমার সমস্যাটা কি বলো তো? কিসের সমস্যা? তুমি আমার সাথে এমন কেন করছো? আমার পিছনে লেগেছো কেন? আমার সমস্যাটা হলো যে ভার্সিটির প্রথম থেকেই আমি ফার্স্ট হয়ে আসছি। আমার এই পজিশন আমি খুব ভালোবাসি, আর এটার ভাগ আমি কাউকে দিব না। তুমি এমন বাচ্চাদের মতো অ্যাটিটিউড কেন করছো? তুমি ছাড়াও আরও ভালো স্টুডেন্ট থাকতে পারে, তারা ভালো রেজাল্ট করতেই পারে, এটা মেনে নিতে শিখতে হবে তোমার। বাচ্চা কিনা জানি না, কিন্তু আমি এমনই। আমার জিনিস শুধুই আমার। এই বলে রায়ান চলে গেল। উফ, ছেলেটা যে কি না, একদম বাচ্চাদের মতো জেদ। আরে বাবা, ক্লাসের ফার্স্ট পজিশনটাতে কি ওর নাম লেখা নাকি যে আর কেউ নিতে পারবে না? ওর কথা শুনে মনে হলো যেন এটা ওর ছোটবেলার কোনো খেলনা, যেটা ও আর কাউকে খেলতে দেবে না। ওর এই বাচ্চার মতো অ্যাটিটিউড তখন বিরক্ত লাগলেও পরে এটা মনে করে আমি মনে মনে হাসতাম, আর সেই হাসিতে মিশেছিল অপার ভালো লাগা। সেই ভালো লাগার শুরুটা হয়েছিল এইভাবে। একদিন ক্লাস শেষ হতে হতে সন্ধে হয়ে গেল। ভার্সিটির বাইরে দাঁড়িয়ে রিক্সার জন্য ওয়েট করছিলাম একা একা। হঠাৎ কিছু বকাটে ছেলে পাশে এসে দাঁড়িয়ে শীষ বাজাতে শুরু করলো। আমার দিকে তাকিয়ে হাসাহাসি করে কী সব বলাবলি করতে লাগলো নিজেদের মধ্যে। আমার খুব অস্বস্তি হতে লাগলো। আমি কিছুটা দূরে গিয়ে দাঁড়ালাম। ওরা যেই আবার আমার পাশে দাঁড়ানোর জন্য এগোলো, রায়ান ওর ফ্রেন্ডদের নিয়ে এসে ওদের বাধা দিল। এই যে ভাইয়ারা, আপনাদের সমস্যা কি? মেয়ে দেখলেই ইপটিজিং করতে মন চাই কেন? বাড়িতে মা বোন কিছু শিক্ষা দেয় নাই যে একটা মেয়েকে কিভাবে সম্মান করা উচিত? রায়ানের কথা শুনে মাথা নিচু করে ছেলেগুলো চলে গেল, আর আমার মনে খেলে গেল এক অন্যরকম ভালো লাগার ঢেউ। এমনটা তো আগে কখনো হয়নি। আগে তো কখনো রায়ানের কোনো কিছুই ভালো লাগেনি, কিন্তু এই ঘটনার পর থেকে রায়ানের প্রতি আমার শ্রদ্ধা ও ভালো লাগা জন্ম নেয়। ছেলেটা পড়াশোনা নিয়ে যতই অহংকার করুক না কেন, মনের দিক দিয়ে যে ও খুব ভালো সেটা আমি সেদিন বুঝে গেলাম। এরপর থেকে না চাইলেও আমার দৃষ্টি রায়ানের দিকেই চলে যেত। ও যাই পড়ে আসতো না কেন, তাতেই ওকে সবচেয়ে হ্যান্ডসাম লাগতো আমার চোখে। যে কথাই বলতো তা আমার কানে মধু বর্ষণ করত। ওর হাসি আমার হৃদয়ে সুর তুলত। ও পাশ দিয়ে হেঁটে গেলেই অসাধারণ ভালো লাগায় শরীর শিহরিত হতো। একদিন আমি নিজ থেকে ওর সাথে কথা বলতে গেলাম।
হাই রায়ান, কি খবর তোমার? কি ব্যাপার, আজকে সূর্য কোন দিকে উঠেছে যে রাইমা এসে আমার খোঁজ খবর নিচ্ছে? কেন, আমি কি তোমার খোঁজ নিতে পারি না? না মানে, আমাদের যেমন দাকুমরা সম্পর্ক, তাতে তো কখনো তুমি এসে আমার খোঁজ খবর নাও না, তাই আর কি। আজ থেকে নিব। তা কেমন আছো বলো? ভালোই তো ছিলাম, কিন্তু তোমার কথা শোনার পর হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেলাম। কেন, কি হয়েছে এমন? তুমি এখন থেকে আমার খোঁজ খবর নেবা শুনে খুব অবাক হলাম, তাই আর কি। দেখো রায়ান, যা হবার তা হয়েছে। সব ভুলে এখন থেকে কি আমরা ফ্রেন্ড হতে পারি না? হ্যাঁ বেবি, বলো। এক্সকিউজ মি প্লিজ। এই তো, তোমাকে মিস করি বাবু। আমার বাবুটা কি করে? কথা শুনে বুঝতে পারলাম যে রায়ান ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আমার জানা মতো ওর তো কোনো গার্লফ্রেন্ড ছিল না। তার মানে রায়ানের গার্লফ্রেন্ড হয়েছে নতুন। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। কষ্ট আরও বেশি পেতাম যখন ওর গার্লফ্রেন্ড ভার্সিটিতে আসতো আর ওরা দুজন একেবারে চিপকায়ে থাকতো। রায়ান ওর গার্লফ্রেন্ডের খুব কেয়ার নিত, অনেক ভালোবাসতো, আর সেটা দেখে আমার চোখ ভিজে উঠত কষ্টে। ভাবতাম জীবনে প্রথম যাকে ভালোবেসে ফেললাম তাকে পাবার আগেই হারাতে হলো। কত দুর্ভাগ্য আমার। রায়ান যেন ফার্স্ট হতে পারে সেজন্য আমি ইচ্ছে করে সেমিস্টার ফাইনাল পরীক্ষা খারাপ দিলাম। রেজাল্ট পেয়ে রায়ান খুশি হয়ে বন্ধুদের বলল, ইয়েস, ফার্স্ট হয়েছি আমি আবার। দেখলি তো দোস্ত, আমি আবার আমার পজিশন ফিরে পেয়েছি। কি যে খুশি লাগছে আমার, তোদের বলে বোঝাতে পারবো না। ওর খুশির জন্যই তো আমি ইচ্ছে করে রেজাল্ট খারাপ করলাম, কারণ ওর খুশিটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, আমার একমাত্র চাওয়া। রায়ানের গার্লফ্রেন্ড আছে জেনেও ওর প্রতি আমার ভালোবাসা এতটুকু কমেনি। আমি স্রষ্টার কাছে কেবল প্রার্থনা করতাম, হে প্রভু, তুমি প্লিজ রায়ানকে আমার করে দিও। অবশেষে স্রষ্টা মুখ তুলে চান আমার দিকে। রায়ানের গার্লফ্রেন্ড ওর চেয়ে বড়লোক ছেলেকে পেয়ে রায়ানের সাথে ব্রেকআপ করে ফেলে, আর আমি সুযোগ পেয়ে যাই ওর জীবনে নিজের জায়গা করে নেওয়ার। বাবা মাকে দিয়ে রায়ানের মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাই। এতখানি ভালোবাসি ওকে যে মেয়ে হয়েও ওর বাড়িতে বিয়ের প্রস্তাব দিই। রায়ানের মা বিয়েতে রাজি হয়ে যান। রায়ান তখন সদ্য গার্লফ্রেন্ড হারিয়ে খুব আপসেট ছিল, তাই ও মাকে বলে দেয় যে মায়ের পছন্দেই বিয়ে করবে, মেয়েকে বিয়ের আগে দেখার প্রয়োজনও নেই। আর এভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। কাল সকাল থেকে আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু, রায়ানের মন জয় করার পরীক্ষা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন রায়ানের মনে জায়গা করে নিতে পারি। খুব সকালে আমার ঘুমটা ভেঙে গেল। আমি উঠে দেখি যে রায়ান তখনও ছোট্ট শিশুর মতো ঘুমাচ্ছে। ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম, তারপর খুব নরমভাবে ঠোঁট ছোঁয়ালাম ওর কপালে। ভাগ্যিস টের পাইনি, টের পেলে না জানি কি করে বসতো। তারপর আমি গেলাম গোসল করতে। গোসল সেরে বের হয়ে খুব সুন্দর করে সাজলাম। নীল শাড়ির সাথে মিলিয়ে নীল টিপ আর হাত ভর্তি নীল কাচের চুড়ি পরলাম। সাজগোজ শেষ হলে মনে হলো যে এখন রায়ানকে ডাকা উচিত। একটু অন্যরকমভাবে ওর ঘুম ভাঙাতে চাইছিলাম, তাই রায়ানের কাছে গিয়ে চুড়ির রিনিঝিনি শব্দ করে বললাম, ওগো উঠো, সকাল হয়ে গেছে তো। আম্মু আর একটু ঘুমাই। এই বলে উল্টো দিকে ফিরে শুলো। কি যে করি, হঠাৎ মাথায় একটা আইডিয়া আসলো। আমার ভেজা চুলগুলো থেকে পানি ঝাড়লাম ওর মুখে। চোখ মুখ কুঁচকে গেল রায়ানের। বিরক্ত হয়ে বলে উঠল, উফ আম্মু, এটা কি করলে? আরে আম্মু না গো, তোমার বউ। আমার দিকে তাকিয়ে ভ্যাবাচাকা খেয়ে উঠে বসলো বিছানায় রায়ান। তারপর বলল, এসবের মানে কি? অনেক বেলা হয়ে গেছে, তাই তোমার ঘুম ভাঙানোর চেষ্টা করছিলাম। ডাক দিলেই হতো, এত কাহিনী করার কি দরকার ছিল? ওর কথা শুনে মনটা বেশ খারাপ হয়ে গেল। আমি এত রোমান্টিকভাবে ওর ঘুম ভাঙালাম, আর ও কেমন নীরসভাবে কথা বলছে। যাই হোক,
আমি বললাম, বিয়ের পর প্রথমবার বরের ঘুম ভাঙালাম, একটু কাহিনী না করলে কি চলে? আচ্ছা হয়েছে, আমি ফ্রেশ হয়ে আসছি। রায়ান গেল ওয়াশরুমে ফ্রেশ হতে, আমি চলে গেলাম সোজা রান্নাঘরে। বাসায় শুধু আমরা দুজন আর একটা কাজের মেয়ে। রায়ানের ফ্যামিলি গ্রামের বাড়িতে থাকে। শাশুড়ি মার কাছে থেকে জেনে নিয়েছিলাম সকালের নাস্তা হিসেবে রায়ানের ফেভারিট হলো আলু পরোটা, তাই নিজ হাতে ওর জন্য সেটা বানাতে লাগলাম। একটু পরেই রায়ান হাঁক দিল। এই টনি, নাস্তা দিয়ে যা। একটু ওয়েট করো গো, এখনই নাস্তা আনছি। অল্প কিছুক্ষণের মধ্যেই রায়ানের প্রিয় আলু পরোটা ওর সামনে হাজির করলাম। রায়ান তো দেখে অবাক। ওয়াও, আলু পরোটা! কিন্তু এটা এলো কোথা থেকে? টুনি তো এসব বানাতে জানে না। টুনি ছাড়াও বাড়িতে আরেকজন মানুষ আছে যে কিনা এখন থেকে তোমার সব পছন্দ অপছন্দের খেয়াল রাখবে। মানে? মানে আলু পরোটা আমি বানিয়েছি, আমার বর খেতে ভালোবাসে তাই। আর কথা না বলে খেয়ে বলো তো কেমন হয়েছে। থ্যাঙ্কস রাইমা। বিয়ের প্রথম দিন সকাল সকাল উঠে কষ্ট করে আমার প্রিয় নাস্তা তৈরি করার জন্য। দেখে তো দারুণ সুস্বাদু লাগছে। আমার আর তর্স হয়েছে না, আমি শুরু করলাম। এই বলে এক টুকরো আলু পরোটা মুখে দিল রায়ান। আমি তো একদৃষ্টে চেয়ে আছি ওর চেহারার দিকে। ওর চেহারার এক্সপ্রেশন দেখে বুঝবো যে খাবার মজা হয়েছে কিনা। প্রথমবার খেয়ে রায়ান বলল, দারুণ মজা হয়েছে রাইমা। এত টেস্টি আলু পরোটা আমি কখনো খাইনি। আরও একটা দাও না। ওর কথা শুনে মনটা খুশিতে ভরে গেল। পুরুষের মনের রাস্তা নাকি পেটের ভেতর দিয়ে যায়। প্রথম দফায় তাহলে সাফল্য পেয়েই গেলাম। আমি বললাম, তোমার খেতে ভালো লেগেছে, এতেই আমার সকল কষ্ট সার্থক। আরও এনে দিচ্ছি, মন ভরে খাও। এ মা, দেখো, এত মজা নাস্তা পেয়ে আমি ভুলেই গিয়েছি। স্বার্থপরের মতো একাই খেয়ে যাচ্ছি। তোমাকে খেতে বলিনি। প্লিজ তুমিও খেতে বসো রাইমা। আচ্ছা ঠিক আছে, বসছি। প্রথমবার ভালোবাসার মানুষটার সাথে পাশাপাশি বসে খাওয়ার অনুভূতিটাই আলাদা। আর যখন দেখছিলাম যে ও খুব মজা করে খাচ্ছে, খুব শান্তি লাগছিল আমার। খাওয়া শেষ করে রায়ান বলল, থ্যাংক ইউ সো মাচ রাইমা ফর দ্য ডেলিশিয়াস ব্রেকফাস্ট। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমি এখন তাহলে অফিসে যাই। কি বললে তুমি? তুমি এখন অফিস যাবে? বিয়ের পরের দিন সকালে কেউ অফিস যায়? আর তোমার কলিগরাই বা কী ভাববে? কথাটা তুমি ঠিকই বলেছ, কিন্তু বাসায় থেকেই বা কি করব? কি করবে মানে? আমাকে নিয়ে ঘুরতে যাবে? হাই রে, এখন তোমাকে নিয়ে ঘুরতেও যেতে হবে? জি হ্যাঁ, যেতে হবে। তা কই ঘুরতে যাবে বলো? এখন তো শরৎকাল, কাশফুলের সময়। শ্বেত শুভ্র কাশফুল আমার কাছে দারুণ লাগে। নিয়ে যাবে আমায় কাশবনে? কাশফুল তো বিকেলবেলায় দেখতে ভালো লাগে। এতক্ষণ আমরা কি করব? কি করব মানে? গল্প করব। ও হ্যাঁ, আরেকটা কাজ করা যায়। সেটা কি? চলো লুডো খেলি। লুডো তো আমার প্রিয় একটা খেলা, কিন্তু তুমি জানলে কি করে? জানি জানি, তোমার ব্যাপারে অনেক কিছুই আমি জানি। শাশুড়ি মার কাছ থেকে জেনে নিয়েছি। বাহ, বেশ তো। আমরা যে লুডো খেলবো, বাসায় তো লুডোর বোর্ড নেই। তাহলে? আমার একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আমার ফোনে লুডোর গেমটা আছে, চলো সেটাতে খেলি। ওকে, চলো খেলি। কিন্তু তুমি জেনে রাখো, আমাকে লুডোতে হারানো কিন্তু সহজ ব্যাপার না। সেটা দেখা যাবে। আমিও লুডোতে সহজে হারি না। আমাকে কেউ হারাতে পারে না লুডোতে। আজকে আমার কাছে হারার জন্য রেডি হও। ইস, সময় বলে দেবে। তারপর আমার মোবাইলে লুডো গেমটা ওপেন করলাম। দুজন বিছানায় বসে খেলা শুরু করলাম। আমি তো শুরুর দান থেকেই বলতে লাগলাম, ছক্কা 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 ছক্কা। প্রথম ছক্কা উঠলো আমার। আমি তো মহা খুশি। রায়ানকে খেপানোর জন্য দুষ্টুমি করে হাসলাম। ধুর। খেলার শুরুতে আমি বেশ ভালোই খেলছিলাম। তারপর হঠাৎ খেলার মোড় ঘুরে গেল। রায়ান আমার গুটিগুলো খেতে শুরু করলো। দেখতে দেখতে রায়ান জিতে গেল। আমি ভেবেছিলাম আমি জিতবো।
জিতে রায়ানকে দেখিয়ে দিব যে সবসময় জয় ওর হবে না। কিন্তু হেরে গেলাম। সহ্য করতে না পেরে বালিশ উঠিয়ে বালিশ দিয়ে ওকে মারতে লাগলাম। বেচারা কিছুক্ষণ সহ্য করার পর নিজে আরেকটা বালিশ উঠিয়ে আমাকে মারতে লাগলো। শুরু হয়ে গেল বালিশ যুদ্ধ। একসময় নিজেদের কাণ্ড কারখানা নিজেরাই হাসতে হাসতে গড়িয়ে পড়লাম বিছানায়। আমি রায়ানের চোখে চোখ রাখলাম, গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওর দিকে। রায়ান আজ যেন অন্যভাবে দেখছিল আমাকে, কিন্তু কিছু হওয়ার আগেই রায়ান উঠে পড়ল। আজ বাসায় লাঞ্চ করতে মন চাইছে না, বাইরে লাঞ্চ করতে ইচ্ছে করছে, যাবে? আরে তুমি তো একেবারে আমার মনের কথাটা বলে দিলে। যাব না মানে? তুমি পাশে থাকলে তো আমি জাহান্নামেও যেতে রাজি। থাক থাক, জাহান্নামে যেতে হবে না। আপাতত রেডি হয়ে আমার সাথে লাঞ্চে চলো, তাহলেই হবে। আচ্ছা আমি কি পরবো? তুমি পছন্দ করে দাও না। আমি কিভাবে পছন্দ করব? আমি মেয়েদের কাপড় সম্বন্ধে একদম বুঝি না। তাও একটু হেল্প করো না প্লিজ। বলো না কি পরলে বেশি ভালো লাগবে আমাকে। সবুজ রঙের কিছু পরো। কাশবনের মাঝে সবুজ পরে ছবি বেশ সুন্দর আসবে। গ্রেট আইডিয়া। আমি তাহলে এখনই রেডি হয়ে আসছি, আর আমার কাপড়ের সাথে ম্যাচ করে তোমার কাপড় বের করে দিচ্ছি। আমি পরলাম সবুজ রঙের শাড়ি, আর ও পরল সবুজ টি শার্ট। তারপর বাসার বাইরে দাঁড়িয়েই আমাদের জীবনের প্রথম সেলফিটা তুললাম। এক কথায় দারুণ লাগছিল, আর ছবিটাও এসেছিল সেই। রায়ানের পছন্দের রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেলাম আমরা। আমি বললাম, তোমার পছন্দের খাবার অর্ডার দাও। না, তোমার পছন্দের অর্ডার দাও। আরে এভাবে আমি না তুমি করতে করতে খাবার অর্ডার দেওয়াই হবে না। আচ্ছা ঠিক আছে, দুজন মিলেই অর্ডার করছি। খাবার চলে এলো। রায়ান যেই খেতে শুরু করবে আমি অমনি বলে উঠলাম, আরে আরে একটু ওয়েট করো। কেন, কি হলো? আমি রায়ানের মুখের সামনে নিজ হাতে খাবার তুলে ধরলাম। রায়ান তো পুরাই অপ্রস্তুত হয়ে গেল, বলে উঠল, আরে করছো কি? মানুষ দেখবে তো। দেখলে দেখুক, আমরা কি খারাপ কিছু করছি নাকি? আর আমরা তো স্বামী স্ত্রী, স্ত্রী তার স্বামীকে নিজ হাতে খাইয়ে দিতেই পারে। এই বলে রায়ানকে মুখে তুলে খাইয়ে দিলাম। আমি জানতাম বাড়িতে যদি খাওয়াতাম তাহলে ও হয়তো নিত না আমার হাত থেকে খাবার। রেস্টুরেন্টে সবার সামনে কোনো সিন ক্রিয়েট করবে না, তাই এই সুযোগটা নিয়ে ওকে মুখে তুলে খাইয়ে দেওয়ার ইচ্ছাটা পূরণ করে নিলাম আমি। এরপর রায়ান একটা উবার ডাকলো কাশবনে যাওয়ার জন্য। গাড়িতে আমার থেকে রায়ান বেশ দূরে বসেছিল। আমি আস্তে করে ওর কাছে ঘেঁষে বসলাম। অবাক হয়ে আমার দিকে চাইলো ও। আমি আস্তে করে বললাম, এভাবে এত দূরে দূরে বসে থাকলে ড্রাইভার ভাববে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। কি দরকার মানুষকে ভুল ধারণা দেওয়ার? এটা অবশ্য তুমি ঠিক বলেছ। আচ্ছা তোমার হাতটা একটু ধরি। মানে? চুপ। আমি রায়ানের হাতে হাত রাখলাম, শক্ত করে চেপে ধরলাম ওর হাতটা। অনুভব করলাম রায়ান যেন ঈষৎ কেঁপে উঠল, ভালো লাগায় ভরে উঠল আমার ভেতরটা। তারপর আস্তে করে ওর কাঁধে মাথা রাখলাম, আরও বেশি ভালো লাগায় ভরে গেল মন। অদূরেই দেখতে পেলাম লম্বা লম্বা শ্বেতশুভ্র কাশফুল হাওয়ায় দোল খাচ্ছে। দেখতে যে কি ভালো লাগছিল। আমি ছুটে গেলাম কাশবনের দিকে। আজ পর্যন্ত শুধু ছবিতেই দেখে এসেছি কাশফুল, সামনাসামনি দেখতে পেয়ে কি যে খুশি লাগছিল আমার। আমি আনন্দে ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম কাশফুলগুলো, আমার গালের সাথে ধরলাম সেগুলো। খুবই ভালো লাগছিল। পেছনে তাকিয়ে দেখি একটু দূরে দাঁড়িয়ে রায়ান মুচকি হাসছে। আমি আবার ছুটে গেলাম ওর কাছে, গিয়ে বললাম, ওয়াও রায়ান, কাশবন সামনাসামনি দেখতে এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। এমন অসাধারণ সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তোমার খুব ভালো লাগছে। জানি না কেন তোমার এই খুশি দেখে আমার ভেতরেও খুশি কাজ করছে। তাই বুঝি? হ্যাঁ তাই। আচ্ছা তুমি দূরে দাঁড়িয়ে কি করছো বলো তো?
চলো আমার সাথে, কাশফুল ছুঁয়ে দেখবে। আরে তুমি দেখো, আমার এসবের প্রতি এত আগ্রহ নেই। আগ্রহ নেই মানে? এসে দেখোই না কত ভালো লাগে, চলো তো। এই বলে রায়ানের হাত ধরে টানতে টানতে ওকে নিয়ে গেলাম কাশবনের মাঝে। রায়ানও ছুঁয়ে দেখলো কাশফুল, তারপর বলল, আসলেই তো, দূরে দাঁড়িয়ে থাকলে বড্ড মিস করতাম। কাশফুলের মাঝে এসে সত্যি খুব ভালো লাগছে। আমারও। এই বলে খুশিতে আমি জড়িয়ে ধরলাম রায়ানকে। ও তো পুরাই অপ্রস্তুত হয়ে গেল, ভ্যাবাচেকা খেয়ে বলল, আরে আরে রাইমা, করছো কি তুমি? ও সরি, আসলে আনন্দে আবেগে ভুলেই গিয়েছিলাম যে আমি তোমাকে আমার স্বামী মনে করলেও তুমি তো আমাকে তোমার স্ত্রী মনে করো না। আমাকে মন খারাপ করতে দেখে রায়ান সাথে সাথে কথা ঘুরিয়ে বলল, এত সুন্দর একটা জায়গায় এসেছো, আর ছবি তুলবা না? তুলবো তো, কিন্তু তুমি সুন্দর করে পোজ দিয়ে দাঁড়াও, আমি তুলে দিচ্ছি তোমার দারুণ কিছু ছবি। রায়ানের কথা মতো আমি কাশফুল ধরে পোজ দিয়ে দাঁড়িয়ে বললাম, কেমন লাগছে আমায়? সবুজ পরি। সত্যি বলছো? না মানে, আশেপাশে সাদা ও সবুজের মাঝে সবুজ শাড়ি পরা তোমাকে বেশ মানিয়েছে। থ্যাংক ইউ। বিভিন্ন পোজে বেশ কিছু ছবি তুলে দিল আমার রায়ান। কেমন এসেছে গো ছবিগুলো? আমার তোলা ছবি কখনো খারাপ হতেই পারে না। আচ্ছা, তাই বুঝি, কই দেখি তো। রায়ান আমার দিকে যে এগিয়ে আসতে যাচ্ছে তখনই আমার চোখ গেল নিচের দিকে, আর আমি ভয়ে আতঙ্কে শিউরে উঠলাম। রায়ানের পায়ের কাছে ফনা তুলে রয়েছে একটি সাপ। কোনো মতে কাঁপা কাঁপা গলায় বললাম, রায়ান, একটুও নড়বে না। কেন, কি? এই বলে আমার আতঙ্কিত দৃষ্টি অনুসরণ করে নিচে তাকিয়ে দেখতেই রায়ানের চেহারা পুরো ফ্যাকাশে হয়ে গেল। ভয়ে আতঙ্কে জোর আত্মায় পানি ছিল না, সেটা চেহারা দেখে বেশ বোঝা যাচ্ছিল। একদম নড়বে না কিন্তু, যেভাবে আছো ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকো, আর ভয় পেও না, আমি কিছু একটা করছি। আমার নিজেরও প্রচণ্ড ভয় করছিল। আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষের কিছু একটা হয়ে যাবে, এটা আমি কল্পনাও করতে পারি না। আমার কিছু হলে হোক, কিন্তু ওর কিছু আমি হতে দেব না। আমি চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলাম কিছু একটা যেটা দিয়ে সাপটিকে আঘাত করা যায়। হঠাৎ করে একটু দূরে চোখে পড়লো ইটের বড় বড় কয়েকটা টুকরো মাটিতে পড়ে রয়েছে। আমি পা টিপে টিপে খুব সন্তর্পণে গিয়ে ইটের টুকরোগুলো উঠিয়ে নিলাম। তারপর আল্লাহর নাম নিয়ে নিশানা করে পরপর দুইটা ইটের টুকরো ছুঁড়ে মারলাম ঠিক সাপটির মাথা বরাবর। আল্লাহর অশেষ রহমত, দুইটা ইটের টুকরোয় গিয়ে লাগলো একেবারে সাপের মাথায়। থেতলে গেল সাপটির মাথা, প্রাণ হারালো সেটি। আমি ছুটে গিয়ে রায়ানকে ধরে বললাম, তুমি ঠিক আছো তো রায়ান? রাইমা, আজ তুমি আমায় প্রাণে বাঁচালে। এই বলে রায়ান আমাকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে কেঁদে ফেললো বেচারা। কাঁদতে কাঁদতে বলল, রাইমা, তোমার সাথে আমি সবসময় খারাপ আচরণ করেছি, তোমাকে স্ত্রীর মর্যাদা দেইনি। সেই তুমি কিনা আজ নিজের বিপদের কথা চিন্তা না করে আমার প্রাণ রক্ষা করলে। আমি তোমার কাছে চির ঋণী রইলাম। এভাবে বলো না রায়ান, ভালোবাসার মানুষটার জন্য এতটুকু করব না? রায়ান আমার কথা শুনেই সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে আমার চোখে চোখ রেখে প্রশ্ন করলো, কি বললে তুমি রাইমা? তুমি কি আমায় ভালোবাসো? আমি ঠিক এভাবে আমার ভালোবাসার কথাটা ওকে বলতে চাইনি, তাই কোনো মতে কথা ঘুরিয়ে বললাম, আরে এই জায়গায় আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, চলো তাড়াতাড়ি চলে যাই। তা তো যাব, কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। কোন প্রশ্ন? তুমি যে বললে আমি তোমার ভালোবাসার মানুষ, তুমি কি আমাকে ভালোবাসো রাইমা? গাধাটা কিচ্ছু বোঝে না। ভালো না বাসলে ইউনিভার্সিটি জীবনের নিজের চরম প্রতিদ্বন্দ্বীকে নিজ থেকে বিয়ে করতে গেলাম কেন? যাই হোক, ওর মন না জয় করে এখনই বলতে চাচ্ছিলাম না নিজের ভালোবাসার কথা, তাই বললাম, আমি তোমার ভালোবাসতে যাব কেন? বইই গেছে তোমাকে ভালোবাসতে আমার। ও তাই?
রায়ানের কণ্ঠ শুনে মনে হলো ও একটু দুঃখ পেয়েছে। আর এটা ভেবে মনে মনে আমার খুব ভালো লাগলো যে আমি ভালোবাসি না শুনে ওর খারাপ লেগেছে। তার মানে আমার জন্য ওর মনে অনুভূতি জাগতে শুরু করেছে। এটাই তো চেয়েছিলাম আমি। জি তাই, এবার তো চলেন স্যার। একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে যে তোমার নিশানা দারুণ, একেবারে ডাইরেক্ট সাপের মাথায় লেগেছে ইট, না হলে কি যে সর্বনাশ হয়ে যেত। আরে আমি তো ছোটবেলা থেকেই নিশানাবাজি প্র্যাকটিস করি। সঠিক নিশানা লাগাতে আমার খুব ভালো লাগে, আর আমি পারিও ভালো, সেটা তো দেখলেই আজ। এই বলে আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম, আর হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেলাম। আউ! আরে আরে, কি হলো তোমার? হোঁচট খেয়ে পড়ে গেছি, খুব ব্যথা পেয়েছি পায়ে, উঠতে পারছি না। রায়ান ওর হাত বাড়িয়ে দিল আমার দিকে আর বলল, আমার হাত ধরে উঠো। আমি রায়ানের হাত ধরলাম শক্ত করে, কিন্তু উঠতে গিয়েও আবার বসে পড়লাম। উঠতে পারছি না তো। খুব বেশি ব্যথা পেয়েছো? রায়ান আমার দুই কাঁধে ধরে আমাকে উঠিয়ে দাঁড় করালো, কিন্তু আমি যে হাঁটতে পারছি না। আমি বললাম, আমার পা তো মচকে গেছে, আমি যে হাঁটতে পারছি না গো। তাহলে এখন কি করা? এখন কি করা মানে? বউ হাঁটতে পারছে না আর তুমি চেয়ে চেয়ে দেখবে? আমাকে কোলে করে নিয়ে যাও গাড়ি পর্যন্ত। ও মা, বলো কি? এখন তোমাকে কোলে নিতে হবে? হাঁটতে যখন পারছি না, কি আর করবে? কোলেই তো নিবে নাকি? নাকি আমাকে এখানে একলা ফেলে চলে যাবে? না না, তা কেন? আমি এতটাও খারাপ না। তাহলে দাঁড়িয়ে দেখছো কি? কোলে নাও আমায়। তারপর রায়ান আমাকে কোলে তুলে নিল, আর আমি ওর গলা জড়িয়ে ধরলাম। ইস, ভালোই হয়েছে পাটা মচকে গিয়েছে, এই সুযোগে বরের কোলে তো উঠতে পারলাম, নাহলে কি নিচ থেকে কোনোদিন ও কোলে তুলতো আমাকে? রায়ান পুরো পথটা কোলে করে নিয়ে আমাকে মেইন রোড পর্যন্ত গেল, গাড়ির কাছে গিয়ে আমাকে নামিয়ে দিল। তারপর আমাকে গাড়িতে উঠতে সাহায্য করলো। তারপর বলল, একটু ওয়েট করো, আমি এখনই আসতেছি। 2 মিনিট পর ও 2টা ললি আইসক্রিম নিয়ে ফিরে এলো। আমি তো আইসক্রিমের জন্য খুব পাগল। আইসক্রিম দেখে খুশিতে বলে উঠলাম, ওয়াও রায়ান, তুমি কিভাবে বুঝলে যে আমার এখন আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছিল? আইসক্রিম তো তোমার খাওয়ার জন্য আনিনি। তুমি পায়ে খুব ব্যথা পেয়েছো, তাই বরফের আইসক্রিমটা এনেছি, যাতে পায়ে লাগালে তুমি আরাম পাও। হাউ সুইট অফ ইউ রায়ান। কই দেখি, পায়ের কোথায় ব্যথা পেয়েছো? এই যে এখানে। তারপর আমার ব্যথা পাওয়ার জায়গায় রায়ান বরফের আইসক্রিমটা চেপে ধরলো। ঠান্ডা বরফ লাগাতে বেশ আরাম পাচ্ছিলাম আমি। থ্যাংক ইউ সো মাচ রায়ান, অনেকটা ভালো লাগছে এখন। কিন্তু কিন্তু কি? আমার যে আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছে। নো টেনশন, আমার জন্য যেটা এনেছিলাম সেটা তুমি খেয়ে নাও। তাহলে তুমি কি খাবে? আমার খেতে হবে না, আইসক্রিম আমার অত পছন্দ না। কিন্তু আইসক্রিম আমার খুবই পছন্দ। এই নাও, এই আইসক্রিমটা খাও, জলদি খাও, নাহলে গলে যাবে। গাড়ি তো আইসক্রিমওয়ালাকে অনেক পেছনে ফেলে এসেছে, নাহলে আরেকটা কিনে নেওয়া যেত। আচ্ছা ব্যাপার না, আমরা দুজন মিলে এই আইসক্রিমটাই শেয়ার করে খাবো। আরে না না, তুমি খাও, আমার খেতে হবে না। একদম চুপ, কোনো কথা না। আমি খেতে বলেছি, খাও, জলদি খাও তো, গলে যাচ্ছে। আমার মিষ্টি শাসন শুনে রায়ান দমে গেল। লক্ষ্মী ছেলের মতো আইসক্রিমে কামড় দিল। এক কামড় খেয়ে আমার দিকে আইসক্রিমটা এগিয়ে দিল। ওর কামড় দিয়ে আইসক্রিমটা খেতে অন্যরকম ভালো লাগা কাজ করছিল আমার ভেতর। আমি আরেকটা কামড় খেয়ে ওর দিকে আইসক্রিমটা এগিয়ে দিয়ে বললাম, নাও খাও। আমি আমার আইসক্রিম কখনো কারোর সাথে শেয়ার করি না, কিন্তু তোমার সাথে শেয়ার করছি। আমার তো মনে হয় এই প্রথমবার আমি কারোর সাথে নিজের আইসক্রিম শেয়ার করছি। রায়ান আমার চোখের দিকে এক মুহূর্ত নিষ্পলকভাবে চেয়ে রইল। তারপর মিষ্টি করে হেসে বলল, থ্যাঙ্কস ফর এভরিথিং রাইমা। আমিও রায়ানের চোখের দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দিলাম।
বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। আমি ঘরে বসে গান শুনছি আর অফিস থেকে রায়ানের ফেরার অপেক্ষা করছি। এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি রায়ান এসেছে। আরে রায়ান, তুমি দেখি পুরো ভিজে গেছো। আর বলো না, বাস থেকে নেমে বাসা পর্যন্ত আসতে আসতে একেবারে পুরো ভিজে গেলাম। একটা উবার নিয়ে চলে আসতে। যখন অফিস থেকে বের হলাম তখন তো বৃষ্টি ছিল না, হঠাৎ করেই নামলো ঝুম বৃষ্টি, আর বাস থেকে নামতেই গেলাম ভিজে। ইস, তোমার তো ঠান্ডা লেগে যাবে, জলদি চেঞ্জ করে নাও, আর আমি শুকনো তোয়ালে দিয়ে তোমার মাথা মুছে দিচ্ছি। একটা টি শার্ট দাও তো। দিচ্ছি এখনই। রায়ান ওর ভেজা শার্ট খুলে টি শার্ট পরে নিল, আর আমি তোয়ালে দিয়ে ওর চুল মুছে দিতে গেলাম। তখনই বলে উঠল, আরে আমাকে দাও, আমি মুছে নিচ্ছি। একদম কথা না, চুপটি করে বসে থাকো, আমি মুছে দিচ্ছি। এরপর শুকনো তোয়ালে দিয়ে আমি খুব ভালো করে রায়ানের চুল মুছে দিলাম। তারপর রান্নাঘরে থেকে গরম কফি বানিয়ে এনে ওর পাশে বসলাম। এই নাও গরম গরম কফি। আমার এখন ঠিক এটাই দরকার ছিল, খুব মন চাচ্ছিল গরম কফি খেতে। তুমি কিভাবে বুঝতে পারলে? আমি তোমার বেটার হাফ, আমি বুঝবো না তো কে বুঝবে? ও তাই? জি তাই। তারপর বলো, তোমার সারাদিন কেমন গেল? কাজের চাপে ছিলাম অনেক। তোমার সারাদিন কেমন গেল? তোমার প্রতীক্ষায়। এরপর আরও কিছুক্ষণ গল্প করলাম আমরা। তারপর রায়ান বসলো টিভি দেখতে, আর আমি গেলাম রান্নাঘরে ডিনার রেডি করতে। রাতে খাবার খেতে খেতে রায়ান তো আমার প্রশংসার পঞ্চমুখ। বাহ রাইমা, আজকের সবজিটা তো খুব মজা হয়েছে। থ্যাংক ইউ। চিকেন খেয়ে দেখো না কেমন হয়েছে। চিকেন তো আরো বেশি মজা হয়েছে, একদম ইয়ামি। আরেকটু দাও তো। এই নাও, তোমার পছন্দ হয়েছে, এতেই আমার রান্না সার্থক। স্বীকার করতেই হবে যে তোমার হাতে জাদু আছে। তাই বুঝি? হ্যাঁ, তাই তো। সে রাতে রায়ানের প্রচণ্ড জ্বর আসলো। জ্বর মেপে দেখলাম যে 103 ডিগ্রি। জ্বরে গা পুড়ে যাচ্ছে, মাথা আগুন হয়ে রয়েছে। আমি সাথে সাথে পানি দিয়ে ওর মাথা ধুয়ে দিলাম, গা মুছে দিলাম। জ্বরের ঘোরে রায়ান কেবল উহ আহ করছে, খুব কষ্ট হচ্ছিল ওকে দেখে। এরপর আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ওর কপালে জলপট্টি দিতে লাগলাম। কিছুক্ষণ পর মেপে দেখলাম জ্বর 101 ডিগ্রিতে নেমেছে। তারপর আমি প্রশ্ন করলাম, রায়ান কিছু একটা খেয়ে নাও, ওষুধ খেতে হবে যে। কি খাবে বলো? কি খেতে মন চাইছে এখন তোমার? নুডলস। আচ্ছা, আমি এখনই বানিয়ে আনছি। এরপর সেই মধ্যরাতে গেলাম নুডলস বানাতে। তারপর সেই নুডলস নিজ হাতে রায়ানকে খাইয়ে দিয়ে ওকে ওষুধ খাওয়ালাম। রায়ান ধীরে ধীরে ঘুমিয়ে পড়লেও আমি সারা রাত জেগে ওর কপালে জলপট্টি দিয়ে গেলাম। ভোরের দিকে খুব ঘুম পাচ্ছিল আমার। রায়ানের পাশে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি আমি। সকালে ঘুম থেকে উঠে রায়ান বলে, রাইমা, তুমি সারা রাত বিছানায় শওনি? না মানে, তোমার যেন আর জ্বর না আসে তাই সারা রাত জলপট্টি দিচ্ছিলাম। এই রে, তোমাকে সারা রাত ঘুমাতে দেইনি, খুব কষ্ট দিয়ে ফেললাম তোমাকে না? কষ্ট কিসের? আমার বর জ্বরে কষ্ট পাচ্ছে আর আমার বুঝি ঘুম আসে? তুমি সত্যিই খুব ভালো রাইমা। থাক, হয়েছে, আর বলতে হবে না। তুমি বসো, আমি তোমার জ্বরটা দেখি। জ্বর মেপে দেখলাম যে এখন একদম নর্মাল। না, আর জ্বর নেই। এত লক্ষ্মী বউ আর এত সেবা পেলে জ্বর বাবাজি কি আর থাকতে পারে? আগে কখনো খেয়ালই করিনি যে তোমার হাসিটা এত সুন্দর। রায়ানের কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করলাম, কিন্তু মনে মনে খুব খুশি লাগলো যে রায়ান এখন আমাকে খেয়াল করে, আমার প্রশংসা করে। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, শোনো, আজ কিন্তু অফিস যাওয়া চলবে না, আজ বাসায় বিশ্রাম নেবে।
জো হুকুম মহারানী। দুপুরে খাওয়া দাওয়ার পর রায়ান বলল, আমার না ঘরে থাকতে ভালো লাগছে না, চলো না বাইরে থেকে বেরিয়ে আসি। গতকাল রাতে তোমার প্রচণ্ড জ্বর ছিল বলে আজ তোমাকে অফিস যেতে দিইনি, আর তুমি কিনা ঘুরতে যেতে চাইছো? বাসায় বসে বসে যে আর ভালো লাগছে না, সত্যি বলছি। আমি এখন পুরোপুরি সুস্থ আছি, বাইরে গেলে কোনো সমস্যা হবে না আমার। ঠিক তো? হ্যাঁ বাবা, ঠিক ঠিক ঠিক। ওকে, তাহলে রেডি হয়ে নাও, আমিও রেডি হচ্ছি। রায়ান পরলো হালকা নীল রঙের শার্ট, আর আমি ওর সাথে ম্যাচ করে হালকা নীল রঙের 3 পিস পরলাম। তারপর ড্রেসিং টেবিলে বসে চুল আঁচড়াতে আঁচড়াতে রায়ানকে উদ্দেশ্য করে মনের সুখে গেয়ে উঠলাম। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি, সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। ওয়াও রাইমা, তুমি এত সুন্দর গাইতে পারো। আমার বউয়ের এত সুন্দর কণ্ঠ, আর আমি এতদিন সেটা মিস করেছি। রায়ানের মুখে আমার বউ কথাটা শুনে ভালো লাগায় বুকটা ভরে গেল। ইচ্ছে করলো তখনই ওকে জড়িয়ে ধরে বলি, রায়ান তোমাকে আমি অনেক ভালোবাসি, ভালোবাসবে কি আমায়? কিন্তু আমি কিছুই বললাম না, শুধু মিষ্টি করে হাসলাম। সেদিন শপিংয়ে গিয়ে এমন একটা ঘটনা ঘটে যার জন্য রায়ান ওর ভালোবাসার কথা স্বীকার করতে বাধ্য হয়। সেটা কি জানতে হলে দেখুন ক্লাসমেট যখন বউ পর্ব 6। রেডি হয়ে আমি রায়ানকে জিজ্ঞেস করলাম, আমাকে কেমন লাগছে? সত্যি বলবো নাকি মিথ্যা? অবশ্যই সত্যিটা বলবে। সত্যি বলতে তোমাকে ভালো লাগছে না। ভালো লাগছে না? হ্যাঁ, তোমাকে ভালো লাগছে না তো, বরং একটু বেশি ভালো লাগছে। তুমি যে কি না ফাজিল একটা। একটু দুষ্টুমি করলাম আর কি। তবে তোমাকে সত্যিই খুব ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? তুমি বলো, কোথায় গেলে খুশি হবে? তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে গেলেই খুশি, কারণ তুমি তো পাশে থাকবে। চলো আজ তাহলে তোমাকে শপিংয়ে নিয়ে যাই। সত্যি? হ্যাঁ, তোমাকে তো কখনো শপিংয়ে নিয়ে যাওয়া হয়নি, আর তাছাড়া আমি যতটুকু জানি মেয়েদের শপিংয়ে নিয়ে গেলে ওরা সবচেয়ে বেশি খুশি হয়। মেয়েদের ব্যাপারে খুব জানো দেখছি। তাই একটু জানি, শুধু এটাই দেখলে, আমি যে তোমাকে খুশি করতে চাচ্ছি সেটা দেখলে না। কি হলো, আপন মনে বিড়বিড় করে কি বলছো? না কিছু না, চলো বের হই। সেদিন রায়ান আমাকে নিজ থেকে পছন্দ করে অনেক কিছু কিনে দিল। আমি তো ভাবতেই পারিনি রায়ান আমাকে এত কিছু গিফট করবে। শপিং শেষে খুব খুশি মনে বের হচ্ছি, এমন সময় হঠাৎই রাহাতের সাথে দেখা। রাহাত হলো আমার ছোটবেলার বন্ধু। সেই ছোটবেলায় আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম, তখন থেকে আমাদের বন্ধুত্ব। অনেক বছর পর ওর সাথে দেখা হলো। আমরা তো দুজনেই অবাক, এত বছর পর দুই বন্ধুর দেখা হয়েছে। আমরা তো খুব হেসে হেসে গল্প করছিলাম, কিন্তু ওটা যে রায়ানের খারাপ লাগছিল সেটা বুঝতে পারিনি তখন, বুঝেছিলাম পরে। আমি রাহাতকে রায়ানের সাথে পরিচয় করিয়ে দিলাম। ও শুধু গম্ভীর মুখে করলো। বুঝতে পারলাম না রায়ানের হঠাৎ কি হলো। বাসায় ফেরার পথে রায়ান পুরো রাস্তা গম্ভীর ছিল, কোনো কথাই বলল না। আমি কত কিছু বললাম, ও শুধু চুপ করে শুনল। বাসায় ফিরে আমি প্রশ্ন করলাম, কি হয়েছে তোমার? হঠাৎ করে এমন চুপচাপ হয়ে গেলে? শরীর খারাপ করছে নাকি? না, শরীর ঠিকই আছে। তাহলে কি হয়েছে বলো আমাকে। কি হলো বলো? তুমি ওই ছেলের সাথে এত হেসে হেসে কথা বলছিলে কেন? আরে ও তো আমার ছোটবেলার বন্ধু, খুব ভালো বন্ধু আমরা।
সে যেটাই হোক, আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে তুমি এভাবে কথা বলবে না। কেন? বুঝো না কেন? বুঝিনি তো। আমার কষ্ট হয়, তাই আমার জেলাস ফিল হয়। কিন্তু কেন রায়ান? কারণ তুমি আমি তোমাকে ভালোবাসি। সত্যি বলছো রায়ান? হ্যাঁ রাইমা, জানি না কবে কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি এটা জানি তোমাকে ছাড়া আমার আর চলবে না। আমি খুশিতে রায়ানকে জড়িয়ে ধরি, শক্ত করে রায়ানকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে বলি, তুমি জানো না রায়ান, তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য কত অস্থির হয়েছিলাম আমি। আজ আমিও তোমাকে বলতে চাই যে আমি তোমাকে সেই ইউনিভার্সিটি জীবন থেকেই ভালোবাসি। দিন দিন তোমার প্রতি সেই ভালোবাসা বেড়ে গেছে। আমি এতদিন বলিনি কারণ আমি চেয়েছিলাম তোমার মনে আগে আমার জায়গা করে নিতে। আজ তাই নিশ্চিন্তে তোমার বুকে মাথা রেখে বলতে পারি, ভালোবাসি, ভালোবাসি, অনেক ভালোবাসি। এরপর রায়ান আমাকে ওর ভালোবাসা দিয়ে সিক্ত করলো। পরম আদরে আমার ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দিল, অনেকক্ষণ ধরে আমার ঠোঁটে ভালোবাসা দিল। একসময় আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর দুজনের মাঝে উঠল ভালোবাসার ঝড়। পাঠক বন্ধুরা, বাকিটা তো বুঝতেই পারছেন। আমাদের এই গল্প এখানেই শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন এবং গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।